চালের দামে নতুন রেকর্ড, ৫৫ টাকার নিচে মিলছে না কোনো চাল। সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার, ক্রেতাদের ক্ষোভ। উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান, সংস্কার ও নির্বাচন চলবে একসঙ্গে। কালই কমিশনে সুপারিশ জমা দেবে বিএনপি। দখল দূষণে মরা নদ নদী, কৃষিকাজে নির্ভরতা বাড়ছে ভূগর্ভস্থ পানির উপর। ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকের মুখে চিন্তার ভাঁজ। এবং গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি গুড়িয়ে দিল ইসরায়েল। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। চালের দামে নতুন রেকর্ড, ৫৫ টাকার নিচে মিলছে না কোনো চাল। আমদানিও হচ্ছে লাখ লাখ টন। আগামী এপ্রিলের শেষ দিকে বাজারে আসবে বোরো। তারপরও এখন রেকর্ড ছুঁই ছুঁই করছে সরু চালের দাম। ভালো মানের সরু চালের কেজি ৮৫ টাকায় গিয়ে ঠেকেছে। ভোক্তারা বলছেন চাল সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার। উষা ফেরদৌসের প্রতিবেদন। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এপিও রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশে যে ৬,৪৩,০০,০০০ টন দানাদার খাদ্য উৎপাদিত হয়েছে, তার মধ্যে শুধু ধান ৫,৮৬,০০,০০০ টন। স্থানীয় জাতগুলো চাষে বিঘা প্রতি ধান পাওয়া যায় ১৮৭ থেকে ২৯৯ কেজি। উচ্চ ফলনশীল জাতে প্রতি বিঘায় ধান পাওয়া যায় ৪৪৮ থেকে ৮২১ কেজি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসেবে ২০২৩-২৪ অর্থ বছরে ৪,১০,০০,০০০ টন চাল উৎপাদন হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে ৪.১% বেশি। আবার সরকারি বেসরকারি উদ্যোগে ৮.৫ মাসে ৫,০০,০০০ টনের বেশি চাল আমদানি হয়েছে, কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। ৪-৫ জনের সংখ্যা কম করে 2 কেজি না 1.5 কেজি চাউল লাগবে, 1.5 কেজি চাউল লাগবে, আরও বাজার আছে। এই করে সংসার চালানো খুব কষ্টকর। দিন গেলে বাড়া ছাড়া তো কমতেছে না, সরকার তো কোনো নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। আগে চলতে খুব কষ্ট হয়, আমি ব্যবসা করি, তারপর আমি চলতে পারি না। কারণ একভাবে নাই চলে, ৫-৬ মাস ধরে খালি বাড়তেই আছে। কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করে রেখেছেন মিলার ও মজুতদার ব্যবসায়ীরা, তাই তো দামের নিয়ন্ত্রণও তাদের হাতে রয়েছে। বড় বড় কোম্পানিগুলো চালের ব্যবসায় ঢুকে আপনার ধানগুলো অগ্রিম কিনে নিতেছে কৃষকের কাছ থেকে। এই কারণে চালের বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে। মিল মালিককে যদি সরকার চাপ দেয়, মালের দাম অনেক কমে যাবে। কারণ এই সিজনে মালের দাম কখনো বাড়তি থাকে না, রমজানে সবসময় কম থাকে। আমদানি সব ধরনের মাল পাচ্ছি আমরা বাইরের থেকে মাল, কিন্তু মালের দাম তো কম না, মালের দাম তো বেশি। কোম্পানি এবং মিলাররা চাল ব্যবসা নিয়ন্ত্রণ করছে, তাই আলোচনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দিলেন এই কৃষিবিদ। কৃষক কিন্তু খুব কম দামে বিক্রি করছে এবং ম্যাক্সিমাম মুনাফাটা নিচ্ছে কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো, যারা স্টোর করছে, যারা পলিশ করছে, ধান থেকে চাল তৈরি করছে, তারা কিন্তু বেশি, মিল মালিকগুলো তারা বেশি লাভটা করছে। এই জায়গাতে সরকারের শুধু নিয়ন্ত্রণ দরকার। আমাদের কাছে চাল কিন্তু প্রচুর পরিমাণে আছে, কিন্তু আমরা যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছি না, যার জন্য কিন্তু দাম বেশি দামে আমাদের কিনতে হচ্ছে সাধারণ মানুষগুলো। কিন্তু চাল উৎপাদন কিন্তু আমাদের কম হচ্ছে না। আমদানি, মজুত ও বিপণন পরিস্থিতি পর্যায়ে নজরদারি বাড়াতে হবে বলেও মনে করেন এই কৃষিবিদ। যারা আমদানি কারক আছে তাদের সাথে বসে কিন্তু সরকার একটা আলোচনার মাধ্যমে কিন্তু চালের দামটা স্থিতিশীল করতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এবার আমরা সরাসরি জানবো চট্টগ্রামের পাহাড়তলী চালের বাজারের খবর। সেখানে আছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, পাহাড়তলী চালের বাজারে চালের দাম কেমন দেখছেন, সেই সাথে জানাবেন যে ব্যবসায়ীরা কি বলছেন এবং কেন কমানো যাচ্ছে না চালের দাম, সেটিও জানাবেন আমাদেরকে। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সবচাইতে বড় অর্থাৎ চালের বাজার পাহাড়তলীতে। আমরা সকাল থেকে বিভিন্ন বাজারে গিয়েছি, যেমন কর্নালহাট এবং খাতুনগঞ্জ সহ সব বাজার ঘুরে যেটি দেখেছি, আমরা মোটা চালের দাম অর্থাৎ গত 1 সপ্তাহ 10 দিনের মধ্যে 2 থেকে 3 টাকা বেড়েছে। আর এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা বলছেন 60% মানুষ যে চালের চাহিদা বেশি অর্থাৎ মিনিকেট এবং জিরা চাল চালের
দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। তো আমরা গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ চাল আমদানি হয়েছে। আমরা এখন একটু কথা বলবো এই চালের বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রয়েছে সাবেক, ওনার সাথে আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে বাংলাদেশে গত কয়েক মাসে যে চাল আমদানি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে, তারপরেও কেন চালের দাম ঊর্ধ্বমুখী? চাউল তো যেটা আমদানির আগে যেটা তারা ধরে রাখছিল কিছু আমাদের দেশে সিন্ডিকেট করি, তারা এখন ছাড়ছে, তো বাজার এখন স্থিতিশীল আসছে। তবে আমাদের দেশে যে মোটামুটি যে কয়েকটা কর্পোরেট গ্রুপ, যেটা আমাদের দেশে ব্র্যান্ডের কয়েকটা চাউল আছে, যেমন আমাদের জিরা চাল এবং নাজির চাল এবং কাটারি, এই 3-4টা আইটেম আমাদের দেশীয় চালের অস্বাভাবিক হারে দাম বাড়ছে। এটা আমাদের এই ব্যবসা জীবনে আর দেখি নাই। তারা একটা বিশাল সিন্ডিকেটের মাধ্যমে এই চাউলটার দাম বাড়াইছে। কিন্তু এই চাউল এখন আশা করি যে আগামী 15-20 দিনের ভিতরে যদি আমাদের নতুন ধান আসে, তাহলে ইনশাল্লাহ বাজার কমবে এবং বাজার স্থবিরতা হবে। কিন্তু দেশে প্রচুর পরিমাণ চাউল আছে, যেটা অস্বাভাবিক। আমার ধারণা মতে বিগত 2-4 বছরে আমাদের দেশে খাদ্য শর্ট করবে না, এই পরিমাণ চাউল পাবলিকের হাতে আছে। তো অতএব এটা আশা করি যে 15-20 দিনের ভিতরে যদি নতুন ধান আসবে, আমাদের পুরো পরামর্শ ইনশাল্লাহ বাজার স্থবিরতা আসে যাবে বলে আশা করি। এই যে চালের কোনো ঘাটতি নেই, ঘাটতি না থাকার পরেও কেন? এটা হলো যে আমাদের যে আগের থেকে যে একটা প্রচলন আসে গেছে, আমাদের যে কিছু ব্র্যান্ড কর্পোরেট গ্রুপ আছে, তারা এটা যে সিন্ডিকেটের মতো করে তারা তাদের মাধ্যমে বিক্রি করে, এই জন্যই বাজারটা অস্থিতির সৃষ্টি হয়েছে, নাহলে বাজার অস্থিরতা আসতো না। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমনটা শুনছিলাম, আমরা যে বাজারে রয়েছে, আমি আপনাকে যদি দেখাই, পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাজারে চাল রয়েছে। তারপরে যে কর্পোরেট হাউস গুলা তাদের সিন্ডিকেটের কারণে এই চালের দাম বাড়ছে বলে বলছেন এখানকার ব্যবসায়ী। চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মির্জা ফখরুল জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই, দুটো একসঙ্গে চলতে পারে। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেজন্য সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। এদিকে আগামীকালই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালা জমা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এখন আমার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করিনি। যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময় তিনি আসবেন। নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর এবং ভোটাধিকার প্রয়োগের বয়স 16 বছর করার প্রস্তাব দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীকাল দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিকভাবে তারা সুপারিশ জমা দেবে বলেও জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তুষার সারোয়ার। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে, এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে, এটা আমরা যৌক্তিক মনে করছি না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করার কথা জানানো হয়েছে। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত নেয় সরকার। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মুহূর্তে আছেন সহকর্মী মুনতাসির মামুন। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। মুনতাসির, গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে, কোন কোন বিষয়ে সুপারিশ করা হয়েছে আপনি জানতে পেরেছেন কিনা?
যেমনটি বলছিলাম অলি, গণমাধ্যম সংস্কার কমিশন কিন্তু দুপুর 12টার সময় প্রধান উপদেষ্টার এই যমুনা বাসভবনে কিন্তু গিয়েছেন এবং সেখানে কিন্তু জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে সেখানে কিন্তু বেশ কিছু দফা কিন্তু তারা উল্লেখ করেছেন। তার মধ্যে আমি কয়েকটি দফা আমার হাতে এসেছে একটু আগেই। প্রেস কাউন্সিলের বিলুপ্তি ঘোষণা, ন্যূনতম বেতন কাঠামো, মামলা তুলে নেওয়া এবং আর্থিক নিরাপত্তা এবং সাংবাদিকদের যে নিরাপত্তা সেই দিকেও কিন্তু আসলে তারা আলোকপাত করেছেন। এছাড়াও মালিকদের বিনিয়োগ এবং একচ্ছত্রতা এবং সরকারি বিজ্ঞাপনের বিষয়ে যে সকল অনিয়ম রয়েছে সেগুলোও কিন্তু আসলে তারা বলছেন। এবং এই যে কমিশন, এই কমিশন কিন্তু আসলে গত নভেম্বরে তৈরি করা হয়েছিল সাংবাদিক কামাল আহমেদ যিনি আছেন তার কেন্দ্র করে, এবং তাকে কিন্তু প্রধান করে আসলে 10 সদস্যের একটি টিম তৈরি করা হয় এবং সেখানে ছাত্র প্রতিনিধিও থাকেন একজন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অলি, যে মুনতাসির, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কেবল শহর উপশহর নয়, প্রত্যন্ত অঞ্চলেও দূষিত নদ নদী, আর এ কারণে দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী। খাল জলাশয় দখল দূষণের কারণে কৃষিকার্যেও ব্যবহৃত পানীয় ভূগর্ভ থেকে তুলতে হচ্ছে। এতে প্রতিনিয়ত নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে কৃষিকাজের ব্যয়। এমন এক বাস্তবতায় আজ বিশ্বব্যাপী পালন করা হচ্ছে পানি দিবস। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। গত 2 দশকে বাংলাদেশের নদীগুলোতে ভারী ধাতুর কারণে দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। শিল্প কারখানার ভারী ধাতুযুক্ত অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে করে ধ্বংস হয়েছে মাছের প্রজনন ক্ষেত্র, সেই সঙ্গে ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানির যোগান। বাংলাদেশের নদীগুলোর জন্য বর্ষা ঋতু বড় আশীর্বাদ। প্রতি বর্ষার বৃষ্টিতে পানির দূষণ অনেকটাই দূর হয় বলে জানান মৎস্যজীবীরা। নতুন পানি আসার পর কিছু মাছ হয়, এমনি তো পচা পানি থাকে, এই কারণে মাছ থাকে না। সংসার চলার মতন মাছ নাই, যেটুকু আয় এতটুকুই আমার নিয়ে খুশি হয়ে থাকার। আবার জলাশয় কমে যাওয়ায় কৃষিও হয়ে পড়েছে পুরোপুরি সেচ নির্ভর। এতে কৃষি কার্যক্রম দিন দিন ব্যয়বহুল হয়ে উঠেছে বলে মনে করেন কৃষকরা। পানি অনেক নিচের থেকে ওঠে, পানি নিচে গেছে, সেরকম কয়েকদিন আইলে মনে করেন পানি পাইব না। লেবার খরচ বাড়ছে, পানি খরচ বাড়ছে, তারপরে আপনার এই যে সারের দাম বাড়ছে, সব মিলে আর কি পোষায় না। অনেক খরচা। পানি তো আগে আসিল 7-8 বছর আগে আসলে 1500 টাকা বিঘায় নিত, 26-27 বিঘায়, অন্তত 3500 টাকা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি উপকূল জুড়ে দ্রুত নামছে পানির স্তর, ফলে বহু গভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। এতে করে উপকূল জুড়ে লাখো মানুষ প্রতিদিনই সুপেয় পানির অভাবে ভুগছে। পুকুরের পানি খায় আমাকে গাভীরা, এছাড়া কোনো পানি ভালো পানি নেই। পুকুরের পানি বহু দূরের মানুষ এই পানি খাওয়া পানি খাই সমস্যা হয়। নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের 41% মানুষ এখনো নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। আগামী 24 ঘন্টায় দেশের 7 বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হচ্ছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর। একই সময়ে রাতের তাপমাত্রা সামান্য পরিমাণে কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এবার দেশের বাইরের খবর। বোমা হামলা চালিয়ে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোবেন বারের বহিষ্কার স্থগিত করেছেন দেশটির হাইকোর্ট। অন্যদিকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা, আর ইউক্রেনের রুশ হামলায় নিহত হয়েছে 2 জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। বোমা হামলা চালিয়ে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে হাসপাতালটির অবস্থান নেতজারিম করিডোরের কাছে। গত সোমবার গাজায় নতুন করে হামলার আগে ইসরায়েলি সেনারা হাসপাতালটিকে নিজেদের কমান্ড সেন্টার বানায়।
2017 সালে $34 মিলিয়ন খরচে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। এটি টার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নামেও পরিচিত ছিল। সেখানে বছরে 10,000 ক্যান্সার রোগীদের চিকিৎসা দেয়া হতো। ইসরায়েলি সেনারা নেতজারিম করিডোর সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পরই হাসপাতালটি ধ্বংস করে দেয়। 2023 সালের অক্টোবর মাসে হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এবার এটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করা নিয়ে ইসরায়েলের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব। যুদ্ধাপরাধের অভিযোগে বারকে মন্ত্রিসভার মাধ্যমে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে রোনেন বারের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন দেশটির হাইকোর্ট। এদিকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীটি বলছে তারা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ঝাপোরিঝিয়ায় বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে এ হামলায় 2 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও 9 জন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঈদ উপলক্ষে দৌলতদিয়া পাচুরিয়ায় যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ। ফেরিতে জুয়া খেলা ও ছিনতাই রোধে এবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন শ্রমিকরা। যাত্রীদের নিরাপত্তায় সজাগ থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে 17টি ফেরি, 20টি লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত রেখেছে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। ঈদের আগে ঘরমুখ মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন, ওনাদের পারাপারের লক্ষ্যে বিআইডব্লিউটিসি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য ফেরির সংখ্যা বৃদ্ধি, ফেরিতে জুয়া খেলা ও ছিনতাই রোধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ঘাট শ্রমিকরা। পর্যাপ্ত গাড়ি থাকবে টার্মিনালে। আমাদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাতে ঘাটে আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে, বহিরাগত লোক এসে যাতে এখানে চাঁদাবাজি না করে, টার্মিনালে যাতে হয়রানি না হয়, ছিনতাই না হয়, সেভাবে আমরা জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা সহ মৌসুম কাউন্টার, অতিরিক্ত ভাড়া এবং যাত্রী হয়রানি বন্ধে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপত্তার জন্য দৌলতদিয়া ঘাট নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। নিয়মিত পুলিশ বাহিনীর সাথে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। সাদা পোশাকে ডিবি থাকবেন এবং আমাদের ডিএসবি সাদা পোশাকে কাজ করবেন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে সবাই নিরাপদে ঘরে ফিরবে, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। সীমিত পরিসরে চালু করা হয়েছে যুক্তরাজ্যের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর। প্রায় 18 ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে বিমানবন্দরটি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিমানবন্দরটির সকল কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার রাতে এক বিবৃতিতে ফ্লাইট পরিচালনা শুরুর তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, হিথ্রো বিমানবন্দরের কর্মী বাহিনী এবং বিদ্যুৎ পরিষেবা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই ফ্লাইট পরিচালনা শুরু করা সম্ভব হয়েছে। শোক সংবাদ। বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই। শুক্রবার নিজ বাড়িতেই মারা গেছেন 2 বারের সাবেক হেভি ওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিগ জর্জ নামে পরিচিত ফোরম্যান অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তিনি এবং একাধিক বিশ্ব হেভি ওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্ট তার ঝুলিতে যুক্ত করেছেন। মোহাম্মদ আলীর বিপক্ষে 1974 সালে রাম্বল ইন দ্য জঙ্গল নামের ঐতিহাসিক লড়াইয়ে তিনি তার প্রথম বিশ্ব টাইটেল হারান। এই তারকা পেশাদার বক্সিং ক্যারিয়ারের 68টি নকআউট জয় রয়েছে, যা আলীর নকআউট জয়ের প্রায় দ্বিগুণ। তার ক্যারিয়ারে মাত্র 5টি লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
চালের দামে নতুন রেকর্ড, 55 টাকার নিচে মিলছে না কোনো চাল, সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার, ক্রেতাদের ক্ষোভ। উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান, সংস্কার ও নির্বাচন চলবে একসঙ্গে, কালি কমিশনের সুপারিশ জমা দেবে বিএনপি। দখল দূষণে মরা নদ নদী, কৃষিকাজে নির্ভরতা বাড়ছে ভূগর্ভস্থ পানির উপর, ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকের মুখে চিন্তার ভাঁজ। এবং গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি গুড়িয়ে দিল ইসরায়েল, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।